লিটনের পর মুশফিকুর রহিমের অসাধারণ সেঞ্চুরি, আর এই সেঞ্চুরিতে বাংলাদেশ পৌঁছে গেছে বড় স্কোরে। পাকিস্তানকে ভীষণ চাপে ফেলে দিয়েছে মুশফিক। তার সেই ক্যারিয়ারের শেষ দিকে এসে যেভাবে ব্যাটিং করছেন, টানা 3 টেস্টে করলেন সেঞ্চুরি। 3 টেস্ট মিনস 3টা সিরিজে, অর্থাৎ শ্রীলঙ্কার বিপক্ষে, তারপর আয়ারল্যান্ড এবং সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে। অসাধারণ একজন ক্রিকেটার তিনি। দর্শক, সমকালের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি সিকান্দার আলী যুক্ত হয়েছি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে। বাংলাদেশ অসাধারণ ক্রিকেট খেলছে এই সিরিজে। প্রথম টেস্টের কথা আমরা যদি বলি, বাংলাদেশ ঢাকাতে যেভাবে খেলেছে, যেভাবে জিতেছে, সেটা ছিল অসম এবং সাহসী ক্রিকেট খেলা। সেই সাহসী ক্রিকেটের ধারাবাহিকতা সিলেটেও তারা নিয়ে এসেছেন। প্রথম ইনিংসে যেভাবে কলাপস করেছিল ব্যাটিং, সেই জায়গা থেকে লিটন কুমার দাস একটা সেঞ্চুরি করেছেন টেলেন্ডারদের নিয়ে, এবং সেই টেলেন্ডারদেরকে নিয়ে যে তার পারফরমেন্সটা ছিল, সেই 126 রানের ইনিংসের কারণেই বাংলাদেশ 278 রানে শেষ করতে পেরেছিল প্রথম ইনিংস। এই প্রথম ইনিংসের উপর ভিত্তি করে যে লিডটা, বোলাররা যে লিড এনে দিয়েছিলেন 46 রানের, সেই রান মিলিয়ে এখন বাংলাদেশ দারুণ এক অবস্থানে। দ্বিতীয় ইনিংসে একই অবস্থা কিন্তু তৈরি হয়ে গিয়েছিল। দ্রুত উইকেট পড়ে গেল। প্রথম দিন 110 রানে শেষ করলো, দ্বিতীয় দিন শেষ করলো। তারপর যেটা হলো, তৃতীয় দিনে এসে সকালে মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত জুটি করার জন্য নেমেছিলেন, কিন্তু মাত্র 4 রান তাদের মধ্যে যে পার্টনারশিপটা হলো, তারপর আউট হয়ে গেলেন। শান্তর আউটটা মুশফিককে দায়িত্বশীল করে তুলেছিল এবং মুশফিক লিটন একটা জুটি গড়ে তুললেন। সেই জুটিটার কারণে স্কোরটা বড় হলো। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যেটা ছিল, সেটা হচ্ছে মুশফিক তখনও হাফ সেঞ্চুরি পূরণ করেনি যখন লিটন আউট হয়ে সাজঘরে ফেরেন। সেই জায়গা থেকে ঠিক লিটন যেভাবে ইনিংসটাকে বিল্ড আপ করেছিলেন, সেঞ্চুরি করেছিলেন, মুশফিকুর রহিম সেই একইভাবে তাইজুল ইসলাম এবং শরীফুলকে নিয়ে তার ক্যারিয়ারের 14th সেঞ্চুরি আদায় করে নেন। কি সুন্দর ব্যাটিং, নান্দনিক ব্যাটিং। প্রথম তিনি যে 50 করেছেন, সেখানে তার বল লেগেছিল 103টি, পরের 50 করেছেন 75 বলে। তার মানে কতটা আক্রমণাত্মক ছিলেন এবং কতটা ক্যালকুলেটিভ ছিলেন যে তিনি এই যে প্রতিটা সময়ে একজন বোলারকে সাথে নিয়ে যেভাবে ব্যাটিংটা করলেন, সেটা আসলেই প্রশংসনীয়। তার ধৈর্য, তাইজুলকে টিপস দেওয়া। তাইজুল বলে যাচ্ছিলেন যে তাকে প্রতিনিয়ত একটা না একটা পরামর্শ দিচ্ছিলেন কীভাবে এই বলকে পাকিস্তানের বোলারদের মোকাবেলা করতে হবে এবং যে কোনো চাপের মুহূর্তে নিজেকে ঠান্ডা রাখতে হবে। কথার লড়াই চলেছে মাঠে। আমরা দেখেছি মুশফিকুর রহিম এবং তাইজুল দুজনের সঙ্গেই, শান মাসুদ প্লাস বোলার দুজনেই কিন্তু কথার লড়াই শুরু করেছিলেন। সেই জায়গা থেকে তারা কিন্তু নিজেদেরকে ঠান্ডা রেখে, ঠান্ডা মেজাজে অসাধারণ ক্রিকেট খেলে 77 রানের জুটি করে বাংলাদেশকে একটা বড় জায়গায় নিয়ে, লিডের জায়গায় নিয়ে, তারপরে তাদের জুটি বিচ্ছিন্ন হয়েছে। কিন্তু মুশফিক সবার শেষে আউট হয়েছেন, যাতে তার আউটের পরেই ইনিংস ঘোষণা। সেখান থেকেই বাংলাদেশ এত সুন্দর একটা অবস্থানে তৈরি করেছে। কিন্তু এই অবস্থানে দাঁড়িয়ে অবশ্যই ম্যাচটা জয়ের প্রত্যাশা নিয়ে চতুর্থ দিন শুরু করতে পারবে। 2টো দিন এখনও টেস্টের রয়ে গিয়েছে। এই জায়গা থেকে যদি বলেন যে কে জিতবে, এটা একটা বড় প্রশ্ন। চতুর্থ দিনে এত রান, 400+ রান আসলে চেজ করে জেতার রেকর্ডটা ওইভাবে নেই। সেই জায়গা থেকে, এবং পাকিস্তানও কিন্তু সর্বোচ্চ 377 রান চেজ করে জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কায়। সেই জায়গা থেকে যদি বলি, তাহলে বাংলাদেশের এই স্কোর পাকিস্তানের চেজ করার কথা নয়। বাংলাদেশ আসলে জয়ের একটা মোমেন্টে রয়ে গিয়েছে, পৌঁছে গিয়েছে। যদি তাই হয়, বোলিংটা যদি খুব ভালো হয়, যারা এখানে 5 জন বোলার রয়েছেন, কম্প্যাক্ট বোলিং, স্পিন এবং পেস বোলিংয়ের সবাই মিলে যদি এই চতুর্থ দিনে খুব ভালো ডেলিভারি দিতে পারেন, তাহলে খুবই সম্ভাবনা রয়েছে 2 ইনিংসের কিংবা আড়াই ইনিংসের মধ্যে খেলাটা শেষ হওয়ার। আর যদি কোনো কারণে পাকিস্তান সার্ভাইভ করে যায়, নেগেটিভ ক্রিকেট খেলতে চেষ্টা করে, যে তারা এই ম্যাচটাকে কত দ্রুত টেনে নিয়ে যায়, 5ম দিনে নেওয়া যায় কিনা, তাহলে তাদের জন্য একটা বড় বিপদের কারণ হবে। হয়তো আমাদের বোলারদের, বাংলাদেশের বোলারদের একটু কষ্ট হবে, কিন্তু তারা ঠিকই গেমটা বের করে নেওয়ার জন্য সমস্ত কিছু করবেন। তাইজুল ইসলাম যেটা বলে গেলেন, তাদের সর্বোচ্চ ডেলিভারি দিতে হবে এবং সবচেয়ে এফেক্টিভ ডেলিভারি দিতে হবে, যাতে তাদেরকে কোনোভাবেই এখানে সেটেল হওয়ার সুযোগ না দিতে হয়, বা সুযোগটা যদি কোনোভাবে একবার পাকিস্তান পেয়ে যায় সেটেল হওয়ার জন্য, তাহলে কিন্তু রক্ষা নেই। পাকিস্তানের ব্যাটিং অত শক্তিশালী না, যদিও বাংলাদেশের মতো বোলিংটাও অত শক্তিশালী না, সেটার প্রমাণ অলরেডি হয়ে গিয়েছে। তো ব্যাটিংয়ে যেটা করতে পারে তারা, সেটা হচ্ছে একটা জুটি
গড়তে পারে। বাবর আজম যদি সেটেল হয়ে যায় তাহলে সেটা একটা দুশ্চিন্তার কারণ হবে। সেই জায়গায় চতুর্থ দিন উইকেটও একটু পরিবর্তন হবে। উইকেট চতুর্থ আজকে তৃতীয় দিন শেষেও খুব ভালো রয়েছে বলে জানিয়েছেন তাইজুল। সব কিছু মিলিয়ে বাংলাদেশের অনুকূলে এই টেস্ট, সিলেট টেস্ট জিতে বাংলাদেশ সিরিজ উইন করবে এবং আবারও রাওয়ালপিন্ডির পর অর্থাৎ পাকিস্তানের অ্যাওয়ে সিরিজ খেলে হোয়াইট ওয়াশ করেছিল পাকিস্তানকে, আর এখানে নিজেদের মাঠে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়বে। অর্থাৎ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক এই জয় যদি এসে যায়, সিরিজ জয় এসে যায়, তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সিরিজটা যে পয়েন্টের একটা অবস্থান তৈরি করবে সেটা কিন্তু বাংলাদেশকে পুশ করবে সামনে আরও ম্যাচ জেতার ক্ষেত্রে, যেটা খুবই পজিটিভ এবং বাংলাদেশের ক্রিকেটের উন্নতির ধারাবাহিকতা প্রমাণ করে। এবার নাজমুল হোসেন শান্তরা চান যে 4 বা 5 নম্বর অবস্থানে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করতে, সেই জন্য এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচ জেতায় 12 পয়েন্ট যোগ হয়েছে। আগের ড্রতে একটা শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্ট ড্র করার কারণে পয়েন্ট রয়েছে। সব কিছু মিলিয়ে এখন 12 পয়েন্ট যদি এই ম্যাচ থেকেও আদায় করে নেওয়া যায় তাহলে বাংলাদেশের পয়েন্ট হবে 28। এই 28 পয়েন্ট তাদেরকে হয়তো পয়েন্ট টেবিলের চতুর্থ বা তৃতীয় স্থানে নিয়ে যেতে পারে, যেটা সামনের দিনগুলোতে ভালো খেলার অনুপ্রেরণা হবে। দর্শক, এখানে শেষ করছি, আবার দেখা হবে।